আচ্ছা তাহলে বলেন কন্টেন্টটা। কন্টেন্ট আমি পড়ে শোনাচ্ছি। সবাই একটু ভালো করে বুঝবেন উনি কিভাবে বলছেন বা কিভাবে করছেন, ঠিক আছে? ওটা হচ্ছে ফার্স্টে স্টার্ট করছি। ট্রিমেন্ডাস অফার, উই হ্যাভ এ ডান্স স্টুডিও। আচ্ছা রেকর্ডিংটা চলছে? জি স্যার। সুজন মিয়া, রেকর্ডিংটা চলছে? জি স্যার। জি স্যার। সুজনকে বলছি যে রেকর্ডিং কি চলছে? জি স্যার চলছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে বলেন। স্যার একটা একটা কোশ্চেন করতাম স্যার, মানে একটা কথা বলতাম। হ্যাঁ 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 বলেন। গত ক্লাসের ভিডিওটাতে স্যার সাউন্ড খুব কম ছিল, অনেক কম। আমি ফুল ভলিউম দিয়েও আপনার কথা ঠিকমতো শুনতে পাচ্ছিলাম না। তো মানে আর যদি রেকর্ডিং এর সাউন্ড একটু বাড়িয়ে করা যায় তাহলে একটু সুবিধা হয় স্যার। স্যার আসলে তো আচ্ছা আমার রেকর্ডিং এর সাউন্ড বলতে ফুল ভলিউমটা দিয়ে ধরেন সুজন হ্যাঁ মিয়া, ঠিক আছে? স্যার আমি তো আমার এখানে ভিডিওতে তো মোটামুটি ভালোই সাউন্ড হয়, কিন্তু আসলে ওনারা তো কিভাবে মানে গতকালকে স্যার আমি ক্লাস করতে পারি নাই। আমি আপনার ভিডিও স্যার দেখে ক্লাস করতে চেয়েছিলাম। তো আমি দেখেছি, কিন্তু হেডফোন লাগিয়েও আমি মানে ফুল ভলিউম বাড়িয়ে পুরো সাউন্ড ঠিক মতো পাই নাই স্যার। আচ্ছা মানে সবাই আপনার ভয়েসটা স্যার ক্লাসে আসছিল, সবারই কি কম আসছিল। সবারই কি সেম প্রবলেম? আমার কাছে কালকে সাউন্ডটা বেসিক্যালি যদি আমিদুর রহমান ভাইয়া যদি রেকর্ডিং করতো, সুজন ভাই সেকেন্ডারি হিসেবে করতেছে, তো তাই সাউন্ডটা কম পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ এটাই প্রবলেম। কেমন না, ছিল না, এছাড়া কোনো তারপরেও প্রবলেম ধরেন নেই। আসলে কোনো আপনার প্রবলেম ওই নেই, যে কারণ সুজন ভাই হচ্ছে সিস্টেমের ভিডিও করার কারণে। না, ওই অনেক সময় হয় কি এরকম মানে যে হোস্ট তার সাউন্ডটা বেশি থাকলেও আপনার সিস্টেমের সাউন্ড যদি বাড়িয়ে দেন তাহলে আমরা যে কথা বলছি এটারও ভালো আপনি সাউন্ড পাবেন। আচ্ছা আচ্ছা আমার সুজন আপনি তাহলে দেখেন সাউন্ডের বিষয়টা। স্যার আমি তো যেগুলো সাউন্ড মানে কালকে যে রেকর্ডিংটা ওটা আমার কাছেও আছে, আচ্ছা আমি রেকর্ড করে রেখেছিলাম আর কি। মানে যাই হোক, ব্যাকআপ কালকে হিসেবে ক্লাসটা তো হয়ে গেল, কিন্তু আজকে আর কি রেকর্ডিংটা একটু খেয়াল করলে হুম সাউন্ডটা আমি তাহলে। সাউন্ড সম্পূর্ণ দিয়ে রাখছি, এখন ভিডিও হওয়ার পরে বুঝতে পারবো। আচ্ছা আরেকজন করবেন, আরেকজন রেকর্ড করবেন, হ্যাঁ প্রয়োজন হলে স্যার। দুজনেই আপলোড করবেন, ঠিক জি আছে? স্যার, একটু প্রয়োজন হলে অল্টারনেটিভ একজন আরেকজন প্রয়োজন দরকার। হলে আপনারা দুজনেই আপলোড করবেন। হ্যাঁ আচ্ছা যেটা স্যার, আমি ব্যাকআপ করতেছি, আছে। সমস্যা নেই। তাইমুল হাসান নাকি? জি জি। আচ্ছা তাহলে আপনিও রেকর্ড করবেন, দুজনেই আপলোড করে দিন, দুজনেই আপলোড করে দিন। তবে সুজনের রেকর্ডটা একটু চালায় দেখবেন যে সাউন্ড ঠিক আছে কিনা, যদি প্রবলেম মনে হয় আপনি আর তখন আপলোড করে দিন, ঠিক আছে? অথবা কেউ কারো টেস্ট করার দরকার নেই, দুইজন আপলোড করে দিন ডাইরেক্ট। ঠিক আছে। তাই বলবো। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা স্টার্ট করছি। ট্রিমেন্ডাস অফার, we have a dance studio where we teach the dance students of different ages. Moreover, we have lots of trainer for different dance forms. Now we are going to give a remarkable offer for admission to our dance workshop, which is for 40% off. We have so many facilities such as good speaker, well decorated, air condition situated, uh, amazing green room for a changing dress, and we will really appreciate the students expectation. So this dancing place has given so much respect. The dancing place has given so much respect as well as students. If you are interested to admit here or your children in your dance studio, please visit our website and contact us www.pensifeed.com. এখানে আমার যেটা মনে হচ্ছে সেটা হলো এই টপিকটা চুজ করেছেন সেটার কিওয়ার্ডস এর ব্যবহারটা আরেকটু যত্নবান হতে হবে। যেমন আপনি যেহেতু ডান্সের বিষয় নিয়ে করেছেন, ডান্সের প্রকারগুলো এখানে অবশ্যই নিয়ে আসতে হবে, যেগুলো মানে ডিমান্ডেবল ডান্সের যে নামগুলো আছে
সেগুলো কিন্তু আপনি ইউজ করেন। জি কোন কোন ধরনের ডান্স শেখানো হয়? অনেকেই আছে যারা নির্দিষ্ট একটা ডান্সকে তারা সার্চ করছে, বুঝতে পারছেন বিষয়টা? জি এটা খেয়াল রাখবেন। জি তো স্যার। আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। এখানে আমি তারপরে অনেক ভালো হয়েছে, এভাবেই হবে আস্তে আস্তে। আমি আপনাদেরকে 3টা ফাইল তৈরি করে দিয়েছিলাম গুগল ড্রাইভে, জি স্যার। সেইখানে কন্টেন্টকে আপনারা সেটা সেভ করে রাখবেন, ঠিক আছে? জি স্যার। আজকে আমি আলোচনা করব ডিজিটাল মার্কেটিং কাকে বলে, এসইও কাকে বলে। এগুলো তো মনে হয়নি, তাই না? ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞা, এসইও এর সংজ্ঞা হয়েছে কি? ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং হয়েছে, সামান্য কিন্তু কথা হয়েছে। এটা বৈশিষ্ট্য বাকি ছিল। হ্যাঁ আচ্ছা, ওটা এসইও এর সংজ্ঞা হয়েছিল? এসইও জি না, এসইওর হয় নাই। এসইও হয়নি, ঠিক কিন্তু কন্টেন্টের বৈশিষ্ট্য 3টা বলেছিলেন আর ঠিক দুইটা। আছে, নিয়ে আসে বুঝতে পারছি। টেলিগ্রাম। আমি স্ক্রিন শেয়ার করব, সবাই খাতা কলম নিয়ে রেডি হবে। আমার স্ক্রিনটা শেয়ার হলে জানাবেন। জি স্যার, হচ্ছে স্যার। এই যে দেখেন, ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও। এসইও আলোচনাটা আমি জাস্ট এখানে একটু বলছি। আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এর বিষয়টা আলোচনা করে ফেলেছিলাম, তাই না? এখন দেখাবো হচ্ছে এসইও। এই যে এসইও, এসইও অনেকেই অনেক ভাগে ভাগ করে থাকে। এসইওর প্রকার একরকম, এসইওর কার্যবলী আরেক রকম, ঠিক আছে? এসইওর প্রকার একরকম হতে পারে আর কার্যবলী আরেক রকম হতে পারে। যদি আমরা এটা এসইওর প্রকার বলি, তাহলে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হলো ওয়ান পেজ, আর 2 নাম্বার হচ্ছে অফ পেজ। এই দুটোকে আপনারা প্রকার হিসেবে নিতে পারেন। আচ্ছা, দ্বিতীয়ত এসইওর কার্যবলী, যেমন ক্যাটাগরি ইন এসইও, যদি এটা হয় যে এসইওর কার্যাবলী কয় ভাগে করা হয়, তাহলে আপনি বলতে পারেন 1 নাম্বার হোয়াইট হ্যাট এসইও, 2 নাম্বার ব্ল্যাক হ্যাট এসইও, 3 নাম্বার গ্রে হ্যাট এসইও।
লেখা হলে বলবেন। জি স্যার হয়েছে। আচ্ছা, এখন আমাদের এই যে এসইও যেটা ফুল মিনিং, জি স্যার, লেখা শেষ। সেটার ফুল মিনিংটা আমাদের জানতে হবে, তাই না? এসইওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এজন্য এটাকে এসইও বলা হয়। তো আজকে শুধুমাত্র এটার পরিচয়টুকু দিয়ে শেষ করব এবং আমরা দেখব এসইওর কোন পার্ট আলোচনা করা হবে। বা প্রথমে শিখবেন 1 পেজ নাকি 1 পেজ, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার কালকে তো কন্টেন্টের 3টা পয়েন্ট বলা হয়েছে, বাকি 2টা পয়েন্ট ছিল। তো বাকি 2টা আরো পরে বলা হবে, আজকে না। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর রাজশাহীতে এত বাসের শব্দ আমি কখনো শুনিনি স্টেশন ছাড়া। আমার বাসাটা একদম রাস্তার ধারে, যার কারণে সেটা সামনে চলে আসছে। দেখেন, শান্তনগরী রাজশাহী। আর আমার আমার বাসার পাশে হচ্ছে ইসলামী হসপিটাল, যার কারণে আরেকটু গ্যাদারিং বেশি। ভাই আপনার বাসা কি লক্ষ্মীপুরে? না, আমচত্বর। ও আমচত্বরে, আচ্ছা ওইদিকে বুঝতে পারছি। ইসলামী হসপিটাল 2টা আছে, একটা লক্ষ্মীপুরে আর একটা হলো আমচত্বরে। মানে আমি ঢাকায় থাকি, বাট আমার বাসা হলো শালবাগানে, রাজশাহীতে, মানে নেটিভ বাসা। শালবাগানে? জি ভাই, প্রফেসর পাড়া। আহসান হাসান ইমাম। জি জি জি। আচ্ছা আচ্ছা। ঢাকাতে কি জব করেন না স্টাডি করছেন? ঢাকাতে জবের জন্য আসছি ভাইয়া, কম্পিউটার মিনিয়াবিডিতে কন্টেন্ট স্পেশালিস্ট হিসেবে আছি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। কন্টেন্ট স্পেশালিস্টের অনেক কিন্তু পদ এবং অনেক চাহিদা রয়েছে freelancer.com এ। ফাইবারে খুব কম, তবে ফ্রিল্যান্সারে প্রচুর চাহিদা। যদি আমি শেয়ার করা আছে না, এই যে ফ্রিল্যান্সার, কিছুক্ষণ পর পর জব পোস্ট হয় এই জায়গাটাতে, এখানে। আচ্ছা, যেমন আমি এখানে কখনো মেসেজ করি নাই আসলে ভাবে। এই যে কপিরাইটিং, তারপরে মানে ঢুকলে দেখা যাবে যে সব কপিরাইটিং, এই যে কপি টাইপিং। কপিরাইটিং এর কাজটা কি একটু কাইন্ডলি বলা যাবে? কপিরাইটিং অন্য একটা জিনিস, আর এটা হচ্ছে রাইটিং অন্য একটা জিনিস, কপি পেস্ট আলাদা জিনিস। এগুলো ব্যাপারে আমি যেদিন আর্টিকেল রাইটিং এর কিছু বৈশিষ্ট্য রয়েছে বা কিভাবে এসইওর মতো করে আর্টিকেল রাইটিং লেখা যায়, এটার জন্য আলাদা একটা স্পেশাল ক্লাস আছে, ঠিক আছে? আর্টিকেল রাইটিং এর দিনে আপনি একটু মনে করে দিবেন, ওই দিনে ব্যাখ্যা করলে সবচেয়ে ভালো হবে। যদিও এখানে যে আর্টিকেল নিয়ে অনেক কাজ করছেন, উনি আমার থেকেও আরো বেটার ভালো বলতে পারবেন, আহসান ইমাম, ঠিক আছে? যদি আমরা ওই দিনের যখন ক্লাসটা পাবো, তখন আমার যেগুলো এক্সপেরিয়েন্স আছে, আমি যেগুলো রিসার্চ করেছি, সেগুলো শেয়ার করব, তারপরে আহসান ইমামের গুলো নিব, ঠিক আছে? দেখেন, তো সার্চ ইঞ্জিন, এটার মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যেহেতু আপনারা বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে যাবেন, কাজের শুরুর দিকে যেহেতু আছেন, বিষয়টা একটু ব্যাখ্যা করতে হবে। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর কিওয়ার্ডের ক্ষেত্রে সার্চ করার বিষয়টা আলাদা। এসইওর ক্ষেত্রে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই বিষয়টা আলাদা, আর কিওয়ার্ড এর সংজ্ঞা অনুযায়ী যখন কিওয়ার্ড এ সার্চ করছেন, ওই সার্চের মিনিংটা আলাদা। একটু বুঝবেন প্লিজ। যখন আপনি যে কোনো জায়গাতে কোনো বিষয়ে সার্চ করার জন্য লিখছেন, সেটাই কিন্তু কিওয়ার্ড। যেমন আপনার কম্পিউটার হতে পারে, এই যে এখানে সার্চ আছে না, সার্চ বক্স দেখতে পাচ্ছেন, সার্চ। আপনি এখানে একটা ফাইল খুঁজে পাচ্ছেন, আপনি লিখেন এসইও, এটা কিন্তু একটা কিওয়ার্ড।
বুঝতে পারছেন? এই ক্ষেত্রে এটা নাম হবে কিওয়ার্ড। পৃথিবীতে যতগুলো বস্তুর নাম ধরে ডাকা হয় সেটাই কিওয়ার্ড। ওটা কিন্তু ভিন্ন জিনিস, কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই সার্চের ক্ষেত্রটা কিন্তু আলাদা এসইওর ক্ষেত্রে। যেমন আপনি যখন গুগলে সার্চ করবেন তখন গুগল একটা কি ইঞ্জিন হয়ে গেল না? আপনি এখানে সার্চ করবেন ড্রোন দিয়ে, ড্রোন ড্রোন লিখে যখন আপনি সার্চ করবেন, কোথায় সার্চ করলেন? এটা গুগলে সার্চ করলেন, তাহলে গুগল হয়ে যাবে একটা ইঞ্জিন। কোন ইঞ্জিন? সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন। এটা স্পেশালিস্ট, শুধুমাত্র সার্চের জন্যই সে কাজ করে ভালো, সার্চ রেজাল্টটা সে ভালো নিয়ে এসে দেয়, তাহলে সে একটা কি সার্চ ইঞ্জিন হলো না? তাহলে গুগল হলো কি একটা সার্চ ইঞ্জিন। দেখেন এই যে এটা হলো গুগল, এটা ইঞ্জিন, আমি সার্চ করেছি, তাহলে নাম দুটো পেয়ে গেলাম, একটা হলো সার্চ আর একটা হলো ইঞ্জিন। সার্চ ইঞ্জিন। বাকি থাকলো কি? অপটিমাইজেশন। অপটিমাইজেশন। অপটিমাইজেশন মানে হচ্ছে আপনি সার্চ করার পরে যে রেজাল্টটা সামনে আসছে, এই সামনে নিয়ে আসার জন্য যে সমস্ত কার্যক্রম করলে সামনে আসবে, অথবা আপনি সার্চ করার পরে যে রেজাল্ট গুলো পাচ্ছেন সেটাও হতে পারে, অথবা আপনি সার্চ করার পরে এই রেজাল্ট থেকে কোনো কিছু সংগ্রহ করছেন সেটাও হতে পারে, অথবা আপনি এই ইঞ্জিনে সার্চ করার পরে রেজাল্ট দেখে কোনো কার্য সম্পাদন করছেন। এই সবগুলোই হচ্ছে অপটিমাইজেশন। সার্চ রেজাল্টে নিয়ে আসার জন্য আমরা সার্চ ইঞ্জিনকে ব্যবহার করছি, টেস্ট করার জন্য ব্যবহার করছি, কপি মানে কোনো কিছু নেওয়ার জন্য ব্যবহার করছি, আপলোড করার জন্য, মানে যে কোনো কিছু হতে পারে। বুঝতে পারছেন? তবে প্রথমটা অবশ্যই নিহিত আছে এর ভিতরে, সেটা হলো সার্চ রেজাল্টে সে প্রথম দিকে আছে কিনা, বা নিয়ে আসার জন্য যে প্রয়াস, নিয়ে আসার জন্য যে চেষ্টা করা, সেটাই হচ্ছে অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সবাইকে ক্লিয়ার এবার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাকে বলে? তো এটা তো গেল গুগল। এরকম আরো অনেক ইঞ্জিন আছে গুগলের মতো। ইঞ্জিনগুলোর নাম কি? বিং, ইয়াহু, বিং, ইয়াহু। স্যার পিপিলিকা। দেন স্যার মোবাইলের ব্রাউজার গুলো স্যার। এই যে বিং, কই গেল বিং? bing.com। আচ্ছা এখানে আচ্ছা বিং হলো একটা সার্চ ইঞ্জিন। স্যার ওটা বিআইএনজি। বিঙ্গো তো একটা সার্চ ইঞ্জিন। ও সরি বিং, হ্যাঁ বিআইএনজি বিং। এই যে bing.com, এটা কিন্তু একটা সার্চ ইঞ্জিন। bing.com টা কি সার্চ ইঞ্জিন। এই যে দেখেন, দেখছেন? আপনি এখানে লিখবেন, কি লিখবেন? সেখানে আমি কি লিখলাম? ড্রোন। ড্রোন লিখলাম, এখানে যে সার্চ রেজাল্ট দিচ্ছে, দিচ্ছে না? এখানে গুগলের মতো রেজাল্ট দিল না? আমি একটু আগে যে গুগলে সার্চ করলাম, এটাও কিন্তু একটা মাইক্রোসফটের কি সার্চ ইঞ্জিন। যদিও এটা সম্ভবত গুগল কিনে নিয়েছে, তাই না? এটা কিনে নিয়েছে, সার্চ ইঞ্জিনটা কিনে নিয়েছে গুগল। তো এই যে গুগল, হ্যাঁ ঠিক আছে, দেখেন না মাইক্রোসফট কিনেছে, সরি মাইক্রোসফট এটা কিনে নিয়েছে। গুগল নিয়েছে নাকি এটা আমি খেয়াল করতে পারছি না। দেখেন তো এই যে বিং যেমন একটা সার্চ ইঞ্জিন, গুগল একটা সার্চ ইঞ্জিন, আর একটা আছে যেমন কি বাইডু। বাইডু, বাইডু হচ্ছে কোথাকার? চাইনার। বুঝতে পারছেন? বাইডু কোথাকার? চীন দেশের সার্চ ইঞ্জিন। এই যে বাইডু, এটা তো চীনের ভাষা তো কিছু বুঝবো না, তাও এখানে লিখবো কি ড্রোন। ড্রোন লিখে সার্চ করলাম। এবার পড়েন, পড়া যাচ্ছে না? স্যার জোরে জোরে পড়বো? জোরে জোরে পড়েন। আপনি যেটাই বলবেন বাংলা ইংলিশ বাদ দিয়ে সেটাই হবে চাইনিজ ভাষা আমাদের। আচ্ছা তো এই যে এটা হলো সার্চ ইঞ্জিন, এগুলো কয়েকটা নাম অবশ্যই মনে রাখতে হবে। এটা হলো বাইডু, বিং, গুগল, আর একটা কি আছে? পিপিলিকা। পিপিলিকা, পিপিলিকা কোথাকার? বাংলাদেশে। স্যার বাংলাদেশে। তাহলে তো আমাদের অবশ্যই গর্ব করা উচিত, তাই না, যে পিপিলিকা বলে আমাদের একটা সার্চ ইঞ্জিন রয়েছে। তো সার্চ করুন, এখানে সার্চ করুন
করি তাহলে। বাংলা ওপেন আছে, মানে ইংলিশও আছে ওখানে। আচ্ছা ইংলিশ লিখো ড্রোন, একই শব্দ লিখলাম ড্রোন। তো ইঞ্জিনের কার্যক্ষমতা একটু কম মনে হচ্ছে, মানে সাজেস্ট করছে না সে কোনো কিছু। বাংলাদেশের আইটেম ফলাফল খোঁজা হচ্ছে। ও আচ্ছা, বাংলাতে লিখতে হবে নাকি? না স্যার এখন বাংলা প্রজেক্ট হচ্ছে স্যার। মনে হয় পিপিলিকার সকালে নাস্তা করে। সার্চ ইঞ্জিন এখন নাস্তা করেনি, এজন্য কি দেখাচ্ছে না? দুর্বল। আচ্ছা, অ্যাট লিস্ট বুঝতে পেরেছেন যে এগুলোকে কি বলা হয়? সার্চ সার্চ ইঞ্জিন বলা ইঞ্জিন। হয়। আমরা ইউটিউবকেও ধরে নিতে পারি যে এটাও সার্চ ইঞ্জিনের মতো কাজ করে ভিডিওর ক্ষেত্রে। কিভাবে করে দেখেন, আমরা এইখানে লিখবো, কি লিখে সার্চ করতে পারি? লিখে ড্রোন। আমি এইটা মাঝে মধ্যে দেখি, এজন্য রেজাল্টটা প্রথমে দেখাচ্ছি। আচ্ছা, তো কি লিখবো? ড্রোন লিখবো। ড্রোন, তো ড্রোন, তাহলে যে শব্দটা লিখে সার্চ করছি সেটা কি বলা হচ্ছে? কিওয়ার্ড। কিওয়ার্ড। বুঝতে পারছেন এবার? আর এগুলো সার্চ ইঞ্জিন। এটা সার্চ ইঞ্জিন এর জন্য বলেছি কারণ ইউটিউবের ক্লাসে আপনাদের দেখানো হবে কিভাবে একটা চ্যানেল বা একটা ভিডিওকে ওয়ান পেজ অপটিমাইজেশন করা হয়। ওয়ান পেজ অপটিমাইজেশন কেন করবেন? কারণ সার্চ রেজাল্টে সে যেন প্রথমে থাকে, সার্চ করলে যেন প্রথমে চলে আসে। তার মানে এই না যে আপনি একটা দুইটা ভিডিও আপলোড করে অপটিমাইজ করুন প্রথমে চলে আসবে, সেটা কিন্তু হবে না। আবার এমন একটা কিওয়ার্ড দিবেন যেটা অন্যজন ব্যবহার করে বসে আছে, মানে হাই কোয়ালিটি কিওয়ার্ড, তাহলে আপনি দিলে কি সেটা আপনার কাজ হবে? একটা সহজে উদাহরণ দিই, যেমন এখানে জান্নাতুল ফেরদাউস, সে একটা পেজ নিয়ে কাজ করছে, একটু ভালো করে কনসার্ন দিবেন। জান্নাতুল ফেরদাউস সে একটা অনলাইন শপিং অথবা অনলাইন ডেলিভারির একটা পেজ ওপেন করেছে সে নিজে উদ্যোক্তা হিসেবে। নামটা দিল কি জান্নাত ফ্যাশন হাউস, অথবা জান্নাতুল কি দিব এটা, বিচিত্রা। ঠিক আছে, জান্নাতুল ফেরদাউস বিচিত্রা অথবা জান্নাত বিচিত্রা, এরকম একটা হতে পারে। তো অথবা জান্নাত ফ্যাশন হাউস। তো জান্নাত ফ্যাশন হাউসটা নিচ্ছি। জান্নাত ফ্যাশন হাউস দিয়ে উনি প্রায় 5-6 বছর ধরে একটা বিজনেস চালাচ্ছেন। তো সুজন মিয়া উনি ভাবছে যে আমিও একটা ই কমার্স অথবা অনলাইনে ডেলিভারি ভিত্তিক চিন্তা করছি, যেখানে বিভিন্ন আচার, পাকা পেঁপে, তারপর তেঁতুল, যেগুলো অর্গানিক ফুড রয়েছে, নাড়ু, মধু বা যেটাই হোক, এগুলো সেল করব। এছাড়াও গার্মেন্টস সেক্টরের বিষয়গুলো সেল করবেন তিনি। তো আপনি দিয়ে দিলেন কি জান্নাত ফ্যাশন হাউস, জান্নাত বিচিত্রা, কথার কথা। অথচ জান্নাতুল ফেরদাউস সে কিন্তু অলরেডি একটা পেজ চালাচ্ছে 5 বছর ধরে। তাহলে সে কি পরিমাণ কিওয়ার্ডটা ব্যবহার করেছে 5 বছর ধরে? সে যদি একটা মানুষ পোস্ট করে তাহলে কতগুলো পোস্ট হয়েছে বুঝতে পারছেন? কতজন শেয়ার করেছে, কতজন তার ওই টপিকটা নিয়ে কমেন্ট করেছে, আলোচনা করেছে, সমালোচনা করেছে। আর আপনি যদি ওই নামটা দিয়ে আবার খুলে ফেলেন, তাহলে আপনি যখন প্রচার করবেন তখন ওই শব্দটা দিয়ে 10টা মানুষ যদি জানতে পারে, ওরা যখন ফেসবুকে জান্নাত বিচিত্রা লিখে সার্চ করবে, তখন কিন্তু আপনার পেজটার আগে ওর পেজটা চলে আসবে। তাহলে আপনার লাভের বিষয়টা কিন্তু টিয়াটাই খাই নেবে। বুঝতে পারছেন? জান্নাতুল ফেরদাউসই নিয়ে নেবে। তাহলে আমাদের বুঝে শুনে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, যেটা আমরা কিওয়ার্ড রিসার্চের আলোচনা দিন করব। এখন বিষয়টাকে বুঝতে পেরেছেন যে কিওয়ার্ডসটা কি, কেন ব্যবহার করতে হবে? এই হলো সেই কিওয়ার্ড, এই যেটা ড্রোন, এটা দিয়ে আমি সব জায়গায় দেখালাম। সেটা হলো সার্চ ইঞ্জিনের ব্যবহার, মানে সার্চ ইঞ্জিন নিয়ে তখন কথা বলছিলাম। তো আশা করি সার্চ ইঞ্জিনের বিষয়টা সবাই ক্লিয়ার। মনে রাখবেন, বাইডু, বিং, গুগল, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। এখানে সার্চ করলে গুগল আমার মনের কথা বুঝে সে ওই ধরনের বিষয়টা থ্রো করে। আপনি যদি বদনাও লিখেন, আমার মনে হয় যে তাও ছবি দিয়ে দিবে। বদনা দিয়ে কি করি আমরা? উজু করি, স্যানিটেশন সারি। তো এখানে লিখবো যে বদনা। দেখছেন একদম লোটা
এটা লোটা বলে হিন্দিতে। তো পাচ্ছি কিনা সেটাকে বল, মানে আমি রেজাল্ট পাচ্ছি জি, at last। তাহলে এই যে গুগল আমাকে মনের কাঙ্ক্ষিত বিষয়টা দিয়ে দিচ্ছে, এটাই কিন্তু বড় বিষয়। এটা হলো সার্চ ইঞ্জিনের মানে কারিশমা বলেন, ঠিক আছে, বা তাদের কার্যক্রম। তো আমরা যে পর্যন্ত দেখলাম সেটা হচ্ছে যে এসইওর বিষয়ে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করেছি, বাকিগুলো ধারণা আমরা পরে নিব। আমরা একটা ব্রেক নিব, ব্রেকের পরে আমরা পরবর্তী ক্লাসটা কন্টিনিউ করব। আচ্ছা ভাই, একটা কথা আছে আমার। হ্যালো, হ্যাঁ বলেন। আচ্ছা, ড্রোন যখন আমরা সার্চ দিলাম ইউটিউবে, তখন বাংলাদেশি একটা ভিডিও কেন আসলো সার্চে ফার্স্টে? এটা কি এত বেশি অপটিমাইজড? না, এটা হলো দেখেন যে এখানে ফিল্টার করা যায়, এই ফিল্টার, ঠিক আছে, ফিল্টার করছি। এটা কি বাংলাদেশি ভিডিও? ইউটিউবের যে ভিডিওটা ছিল ড্রোনের, সেটা ফার্স্টে বাংলাদেশি ভিডিও ছিল, ড্রোনের একটা শপের অ্যাডভার্টাইজমেন্ট। গুগলে ইউটিউবে এই যে ইউটিউবে ইউটিউবে আছে। বিগেস্ট ড্রোন শপ ইন বাংলাদেশ ইন বিডিএক্স। স্ক্রিন অফ। আমি তো যে ইয়ে করেছি। ও আচ্ছা আচ্ছা, এখানে বলছে বিগেস্ট ড্রোন শপ ইন বিডি। আমারও তাই আসছে, জি জি, আমারও এটা আসছে। এটা হলো আপনার কান্ট্রি অথবা লোকেশন বেস অনুযায়ী দেখাবে। আচ্ছা আচ্ছা, এটা জানতে চাচ্ছিলাম লোকেশন বেস কিনা। শুধু ইউটিউব না, আপনি যখন গুগলে সার্চ করবেন তখন আপনাকে রাজশাহীও দেখাবে না, আপনাকে দেখাবে ঢাকার আশেপাশের যে লোকাল স্টোর আছে সেটা দেখাবে। আর আমি যে রাজশাহীতে বসে আছি, আপনি এখনই ট্রাই করতে পারেন সবাই। আমি যে রাজশাহীতে বসে আছি, আমি যদি সার্চ করি আমাকে ঢাকা প্রথমে দেখাবে না, আমাকে দেখাবে আমার আশেপাশে রাজশাহীতে ওই প্রোডাক্টটা কার কাছে আছে। এটা হলো লোকেশন ওয়াইজ, কারণ আমাদের আইপি এবং আমাদের কম্পিউটার বাংলাদেশে বসে চালাচ্ছে। ক্লিয়ার? আপনি যখন ভিপিএন অন করে ওয়ার্ল্ড ওয়াইড করে দিবেন, ইউএসএ করে দিবেন, তখন আপনাকে বাংলাদেশের একটাও দেখাবে না, সব ইউএসএ এর গুলো দেখাবে। ক্লিয়ার? ওইটা হচ্ছে আপনি যেটা বলেন সেটা হলো লোকাল সার্চ ইঞ্জিন, লোকাল এসইও। তো যাই হোক, আমরা এখন একটা ব্রেক নিচ্ছি 15 মিনিটের। আপনারা ঠিক এখন আপনাদের ঘড়িতে যেটা বাজে তার 15 মিনিট পরে সবাই ফিরবেন। আর আরেকটা কথা, সেটা হলো আমি চাই যে এই 2টা মাস আপনাদের সাথে সুসম্পর্ক হোক, এবং আমি কিন্তু অনেক মজার করে ক্লাসটা নিতে পছন্দ করি। মানে এখানে আমি কোনো সময় এরকম মানে এই করা পছন্দ করি না যে আমি একজন ট্রেনার, আমি একজন মেন্টর, আপনাদের পড়ার নির্দেশনা দিচ্ছি বা এই করছি। এটা থেকে যদি ভালোবেসে বা সবাই যদি মজা করে যদি ক্লাসটা করে, যার আমি মাঝে মধ্যে কিছু ফান টাইপের কথা বলি, ঠিক আছে, এটা কেউ কোনো কিছু মনে করবেন না। তো ঠিক আছে, আমি 15 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, 15 মিনিট পরে আমরা সবাই ফিরব। হাসান ইমাম প্রেজেন্ট ভাইয়া। গতকালকে ছিলেন না? না ভাইয়া, কথা ছিল না। আশারাত ফাতির নূর, Yes, sir. মঈনুদ্দিন ফাহাদ, ইয়েস স্যার। মুস্তাফিজুর রহমান, ইয়েস স্যার। আনিস ফাতেমা, ইয়েস স্যার। সবাই অ্যালার্ট থাকবেন। হ্যাঁ, আব্দুল সালাম, আব্দুল সালাম, সুজন মিয়া আছে। Yes, sir. সোহাগ হোসেন, স্যার সুজন মিয়া, ইয়েস স্যার। সোহাগ হোসেন, ইফুল ইসলাম খান, আবনুর জাহান, Yes, sir. Yes, sir. নজরুল ইসলাম, Yes, sir. শিমলা আক্তার, শিমলা আক্তার, Yes, sir. মনোয়ার হোসেন, মনোয়ার হোসেন ড্রপ আউট হয়ে যাবে। ইমরান হোসেন, ইমরান হোসেন, মোহাম্মদ ইয়াসিন ইসলাম, Present, sir. সাইফুল ইসলাম টু, সাইফুল ইসলাম টু, মামুনুর রশিদ, Yes, sir. কাসিম আক্তার টুয়া, নাসরিন আক্তার ছোয়া, শেখ মোহাম্মদ বিলাল। ও আচ্ছা, বিল্লাল হবে তাই না? শেখ মোহাম্মদ বিল্লাল আছেন আপনি? মাহবুবুর রহমান, শরীফুল ইসলাম, भैया महबूब रहमान। হ্যাঁ, বিএসপি, নাজমা আক্তার, Yes, sir.
সামিউল বাকার সাকিব, পঙ্কজ পাল, পঙ্কজ পাল, রাকিব ভুঁইয়া, লিমা আক্তার, লিমা আক্তার। এখন যিনি বলেন রাকিব ভুঁইয়া, রাকিব ভুঁইয়া, যেগুলো নাম ডাকছে এগুলো একটু বলবেন। রাকিব ভুঁইয়া, লিমা আক্তার নাই। নাজমুল হাসান প্রেজেন্ট। কাজী ওয়াকিব, কাজী ওয়াকিব প্রেজেন্ট ভাইয়া। আফসানা আক্তার আন্নি প্রেজেন্ট ভাইয়া। এবার বলেন রোল নাম্বার কত কার যা ছাড়া পড়ছে? স্যার 17 সাইফুল ইসলাম 1। রোল নাম্বার বলবেন। 17। রোল নাম্বার ভাইয়া রোল নাম্বার 4 আচ্ছা ভাইয়া স্যার রোল নাম্বার 17। রোল নাম্বার 4 হয়ে রোল নাম্বার 17 হয়ে ভাইয়া রোল নাম্বার 30। রোল নাম্বার 13 আব্দুল সালাম। রোল নাম্বার শরীফুল ইসলাম এটা হইছে 37 কাজী ওয়াকিব। 30 হয়েছে ওয়াকিব, 37 দিয়ে দিলাম। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তারপরে রোল নাম্বার 13 আব্দুল সালাম। রোল নাম্বার 13 আব্দুল সালাম হয়েছে। রোল 11। রোল 11 মুস্তাফিজুর রহমান হয়েছে। 17 হয়েছে। হ্যাঁ হয়েছে, যাদের হয়নি তারা বলবেন, এগুলো সবার হয়েছে। স্যার বিল্লাল ভাইয়া ক্লাসে ছিলেন। স্যার 25 রোল মেসেঞ্জারে লিখে দিয়েছে যে উনি আছে, ওনার মাইকটা নষ্ট। বিল্লাল দিয়ে দিয়েছি, আর 25 শরীফুল ইসলাম, সাইফুল ইসলাম 2 দিয়ে দিলাম। আচ্ছা আর কেউ নাই? 27 দেওয়া হয়েছে। 27 স্যার 16। স্যার 30 শরীফুল ইসলাম এটা দেওয়া হইছে। 7 দেওয়া হয়নি, দিয়ে দিলাম। নাসরিন আক্তার সোয়া। স্যার রোল নাম্বার 16। রোল নাম্বার 16 নম্বরে সোহাগ হোসেন দেওয়া হয়নি, দিয়ে দিলাম। জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। রোল 24। ভুলে গিয়েছি। 24 শরীফুল ইসলাম হয়েছে। কার রোল নাম্বার ভুলে গিয়েছেন? স্যার সামিউল বাশার সাকিব। 32 রোল নাম্বার 32। থ্যাংক ইউ স্যার। হাজিরা হয়নি, দিয়ে দিলাম। জি স্যার। আচ্ছা আমার হাজিরা হয়ে গিয়েছে। আমরা ভাইয়া ভাই এই যে যার মাইক্রোফোন অন করে, এই যে অ্যাটেন্ডেন্সের সময় মাইক্রোফোন অন করে বসে থাকে, এই যে এমডি সাইফুল ইসলাম ভাইয়া, আপনার মাইক্রোফোন সবসময় অন থাকে। তারপরে যে নাজমা আক্তার আপুকে দেখলাম, এতে নয়েজ শব্দ আসে না, নয়েজ। তো ভাইয়া আমার এখানে কোনোই সাউন্ড নেই, আপনাদের টকিংটাই বাড়ি হয়ে সাউন্ড হচ্ছিল এই যে সোহাগের এখান থেকে। আচ্ছা যাই হোক, আপনারা সবাই একটু খেয়াল করবেন। আমি যখন লেকচারটা নিব 2-1 রেসপন্স করবেন। হ্যাঁ, সবাই করার দরকার নেই। যাদের মাইক্রোফোনে প্রবলেম নাই তারা 2-1 রেসপন্স করবেন। আবার রেসপন্স বিহীন হলে আর একটা সমস্যা, আমি বুঝতে পারবো না যে আপনারা বুঝতে পারছেন কিনা। ঠিক আছে? আর সবাই একটু দেখবেন যে মাইক্রোফোন গুলো যেন অফ থাকে। যখন প্রয়োজন হবে কোশ্চেন করার, অন করে কোশ্চেন করবেন। একবার না, 100 বার যদি প্রয়োজন হয় 100 বারই অন করে কোশ্চেন করবেন, কিন্তু প্রয়োজন শেষ হয়ে গেলে অফ রাখবেন। দেখেন আমি এখানে যেটা বলছিলাম সেটা হলো এসইও এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা এখনো বেসমেন্টটা তৈরি করছি। কারণ আমি বারবার বলছি এই বিষয়গুলো সামনের দিনে আপনাকে অনেক হেল্প করবে এবং দেখবেন খুব ইজিলি আপনি করতে পারছেন, যার কারণে প্রথম দিকে কিছুটা সময় লাগছে। তো এসইও এবং এইটার যে প্রকারগুলো সেটা আপনাদের বলেছি এবং এটার ক্যাটাগরি যেটা হতে পারে সেটাও আমি বলেছি। আর এসইওর ফুল মিনিংটাও ব্যাখ্যা করেছি। এখন এসইও যে 3টে ক্যাটাগরি কাজ করা হয়, একটা হলো হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট, আর একটা হচ্ছে কি গ্রে হ্যাট। হোয়াইট হ্যাটের মানে হচ্ছে আপনি লিগ্যাল পদ্ধতিতে যে এসইও সম্পাদন করবেন সেটা হচ্ছে হোয়াইট হ্যাট। ব্ল্যাক হ্যাট বলতে ইলিগাল ভাবে কাজ করা হয়, সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট।
ইল্লিগাল ভাবে আবার কাজ করা যায় নাকি? করা যায় ইল্লিগাল ভাবে, অসাধু উপায়ে, সেটাই হচ্ছে ব্ল্যাক হ্যাট। হোয়াইট হ্যাটের বিপরীতে যেভাবে করবে সেটা ব্ল্যাক হ্যাট। তো হোয়াইট হ্যাট হচ্ছে আপনি একজন পার্সন 5টা আইডিতে কাজ করছেন 5 বারে। আপনি কি একই সঙ্গে 5টা জায়গায় ক্লিক করতে পারবেন? একই সঙ্গে 5টা ব্রাউজারে 5টা লিংকে একসঙ্গে আপনি একাই ক্লিক করতে পারবেন না। 5টা জায়গায় ক্লিক কাজ করতে গেলে আপনাকে 1 নাম্বার শেষ করতে হবে, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। অ্যাটলিস্ট 5 মিনিট তো সময় লাগবে নাকি? তো এই যে 5 মিনিট বা একটা সিকোয়েন্স বাই স্টেপ আপনি কার্যগুলো সম্পাদন করছেন, ওয়ান পেজ করছেন, অফ পেজ করছেন, ব্যাকলিংক করছেন, আরো আর্টিকেল রাইটিং সহ বিভিন্ন ধরনের এসইওর কাজগুলো করছেন। আর ব্ল্যাক হ্যাট হলো আপনি বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে একজন ব্যক্তি এক ক্লিকে 50টা জায়গাতে পোস্ট হয়ে যাচ্ছে, এটা হলো ব্ল্যাক হ্যাট। তার মানে 50টা মানুষের কাজ আপনি একাই করে ফেলছেন। এইটা যদি গুগল আর ইঞ্জিনে কোনোভাবে ধরতে পারে, অবশ্যই ধরে, তখন আপনার ওয়েবসাইটকে সে ব্ল্যাক লিস্টে ফেলে দেয় এবং সেখান থেকে উত্তরণ করতে কিন্তু অনেক সময় লাগে। তার মানে তার বাউন্স রেট বাড়িয়ে দিবে, তার রেটিংটা কমিয়ে দিবে এবং তাকে স্প্যামিং রেটটা বাড়িয়ে দিবে। বুঝতে পারছেন বিষয়গুলো? মানে ওয়েবসাইটের ব্যাড রিপোর্টেশন গুলো বেড়ে যাবে ব্ল্যাক হ্যাটের যদি কাজ করা হয়। আর গ্রে হ্যাটটা করাও ঠিক না। গ্রে হ্যাট মানে আপনি 3টা লিগ্যাল ভাবে কাজ করেছেন আর 2টা ইললিগ্যাল কাজ করেছেন, এইভাবে 5টা কাজ শেষ করেছেন, এটা হলো গ্রে হ্যাট। তো হোয়াইট হ্যাট মানে আপনারা যে ক্লাসটা করছেন এটা হলো হোয়াইট হ্যাট। কিভাবে নিয়মতান্ত্রিক অনুযায়ী সিকোয়েন্স স্টেপ বাই স্টেপ রুলস অনুযায়ী আপনারা যে কাজগুলো শিখবেন এখন থেকে, সেটা হচ্ছে হোয়াইট হ্যাট। আর ব্ল্যাক হ্যাট সেটা হলো ইললিগ্যাল, ওই কাজগুলো আমরা দেখবো না। আর গ্রে হ্যাট সেটাও তো দেখবো না, তাই না? একই কথা। স্যার আমরা যে মেইল আইডি 4টা খুললাম তাহলে কি হবে? মেইল আইডি আমি তো আপনাকে বললাম, আপনার কাছে 5টা না 50টা মেইল আছে। আপনি একাই তো 50টা মেইলে একসঙ্গে কাজ করতে পারবেন না। বিষয়টা হচ্ছে যে একসঙ্গে আপনি অনেকগুলো জায়গাতে পোস্ট করে ফেলছেন, একসঙ্গে অনেকগুলো জায়গাতে সাবমিট করে ফেলছেন, এটাই হলো ইললিগ্যাল কাজ। কারণ একটা মানুষ এতগুলো কাজ একসঙ্গে করতে পারে না। আপনি 50টা কেন 100টা যদি মানে ফেক জিমেল দিয়েও কাজ করেন তাও সেটা লিগ্যাল কাজ, কারণ একজন মানুষ স্টেপ বাই স্টেপ সেগুলো করছে। বুঝতে পারছেন? নামটা অরিজিনাল হতে হবে, এটা ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে আপনি যে আর্টিকেলটা সাবমিট করছেন, আপনি যে কন্টেন্টটা সাবমিট করছেন, সেটা যেন প্লাগারিজম চেক হয়। প্লাগারিজম বা এগুলো কথা এখন হয়তো অতটা বুঝতে পারবেন না। তার মানে চুরি করা যেন না হয়, অন্য ধরনের কপি করে আপনি চালাই দিচ্ছেন, এটা যেন না হয়, এগুলো তো ইললিগাল। তো আপনি যে কোনো আইডি দিয়ে আপনি কাজটা করতে পারেন। এখন আপনি বলতে পারেন, আপনি যতই বলেন এগুলো তো ফেক, তাহলে কিভাবে লিগ্যাল কাজ হচ্ছে, তাই না? এরকম একটা কোশ্চেন হতে পারে। তো একটা জিনিস মাথায় রাখেন, আপনি একটা প্রজেক্টের কাজ করছেন এসইও, তো বড় প্রজেক্ট হওয়ার কারণে আপনি একাই সেটা হ্যান্ডেল করতে পারছেন না। তখন আপনি কি করবেন? 5 জন মানুষকে 500 টাকা 1000 টাকা করে দিয়ে তাদেরকে দিয়ে কাজ করাই নিচ্ছেন। ওরা কি আপনার আইডি ব্যবহার করবে নাকি তাদের যেগুলো পাওয়ার আইডি আছে সেগুলো ব্যবহার করবে? যেগুলো তাদের বিজনেস করার জন্য আইডি আছে, বিজনেস করার জন্য প্রোফাইল আছে, সেগুলো ব্যবহার করবে না? তাহলে তাদের আইডি তাদের প্রোফাইল তারা ব্যবহার করে আপনার মার্কেটিংটা তারা বুস্ট করছে, গ্রো করছে। তাহলে আপনার আন্ডারে 5টা লোক যে কাজ করাচ্ছেন সেটা তো লিগ্যাল। তো আপনার কাজটা তাদেরকে দিয়ে যে করাচ্ছেন তাহলে ম্যান পাওয়ার হয়ে গেল না? তো এটা তো লিগ্যাল কাজ। তো একই কথা, 5 জন মানুষকে দিয়ে কাজ করানো হচ্ছে, আপনি একাই 5টা আইডি দিয়ে কাজ করছেন, তাহলে ইললিগ্যাল কিভাবে হলো? লিগ্যাল কাজ না এটা? আমরা তো টিম ভাবে কাজ করি। তো টিম ভাবে কাজ করতে গিয়ে যদি 5টা মানুষ আলাদা আলাদা হয়, তাহলে আপনি আলাদা আলাদা আইডি দিয়ে নিজে কাজ করেন স্টেপ বাই স্টেপ। তার কারণে ইমেল আইডি গুলো লাগবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এসইও এবং এসইওর ব্যাপারে জাস্ট প্রাথমিক যে নলেজটা দিয়েছিলাম, আশা করি সেটা বুঝতে পেরেছেন যে এসইওটা কি জিনিস, যদিও পুরোপুরি বোঝা পসিবল না। এখন আমি চলে যাচ্ছি আপনাদের শিডিউলে। সেটা হলো আমরা যে এসইও এর ভিতরে যে কাজগুলো শিখবো, তার মধ্যে প্রথমে শিখবো অফ পেজের কাজ। কোন কাজটা শিখবো? অফ পেজের কাজটা শিখবো। তারপরে ওয়ান পেজের কাজ শিখবো। কেন আগে অফ পেজের কাজটা শিখবো? অফ পেজের কাজটা শিখবো এই কারণে, কারণ
ওয়েব পেজের বিষয়ে আপনি যখন ক্লাসটা করতে যাবেন, আর এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো আপনাদের যে যতগুলো ক্লাসগুলো আছে তার ভিতরে সিংহভাগ ক্লাস হবে ওয়েব পেজ নিয়ে। ওয়ান পেজের ক্লাস খুব বেশি জটিল না, তবে ক্রিটিক্যাল বিষয়, এক একটা টপিক দেখাইতে হয়তো আধা ঘন্টা 20 মিনিট করে লাগবে। তবে ক্রিটিক্যাল বিষয়গুলো ওগুলো আরো টেকনিক্যালি, সম্পূর্ণই টেকনিক্যালি কাজ। আর ওয়েব পেজের কাজগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে ওয়ান পেজটা আপনার জন্য শেখা অনেক সহজতর হয়ে যাবে। কারণ ওয়েব পেজের কাজগুলো যখন আমি করাবো তখন আপনি জানবেন জিমেলের ব্যবহার, গুগল ড্রাইভের ব্যবহার, ভেরিফিকেশন কিভাবে করতে হয়, লিংক কিভাবে ঢোকাতে হয়, লিংক কাকে বলা হয়, পারমালিংক কাকে বলা হয়, ইমেজ অপটিমাইজেশন কাকে বলা হয়, টাইটেল কাকে বলা হচ্ছে, ট্যাগ কাকে বলা হচ্ছে, অ্যাঙ্করিং কাকে বলা হচ্ছে, কিওয়ার্ডস কাকে বলা হচ্ছে, নিশ, বুঝতে পারছেন? যতগুলো শব্দ আমি বলছি এগুলো ওয়ান পেজের ভিতরে সবই পাবেন। কিন্তু ওয়েব পেজের কাজগুলো যখন আপনি স্টেপ বাই স্টেপ কাজগুলো শিখতে থাকবেন তখন দেখবেন সবগুলো বিষয়ের সাথে আপনি পরিচিতি লাভ করছেন, পরিচয় হয়ে যাচ্ছে আপনার সাথে। তখন ওয়ান পেজে গিয়ে দেখবেন আপনার জন্য অনেক সুবিধা হচ্ছে ওয়ান পেজটা করার জন্য। এইবার আসি ওয়ান পেজ অফ পেজ কাকে বলে। ওয়ান পেজ অফ পেজ যদি বুঝতে চান তাহলে আমাকে দোকানদার সাজতে হবে। তাহলে আমি দোকানদার হয়ে গেলাম, ঠিক আছে? আমি একজন নিউ মার্কেটের দোকানদার। আপনাদের যে ঢাকা নিউ মার্কেট আছে, ঢাকা নিউ মার্কেটে একটা দোকান আমি নিয়েছি, মানে নতুন একটা দোকান নিউ মার্কেটে। তো আপনাদের ওইখানে নিউ মার্কেটে তুলনামূলক প্রোডাক্টের দামগুলো হয়তো অন্যান্য জায়গা থেকে কিছুটা চিপ রেটে পাওয়া যায়, আমি এটাই জানি। রাজশাহীতে আবার উল্টো, রাজশাহীতে নিউ মার্কেটে হলো হাই প্রাইস, ওখানে হাই কোয়ালিটির, আর অন্যান্য জায়গাগুলোতে চিপ রেটে পাওয়া যায়। তো যাই হোক, আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি যে আপনাদের ওইখানে নিউ মার্কেটের যে কোনো একটা জায়গাতে আমি একটা দোকান বরাদ্দ নিলাম। তো আমি যদি দোকানটা নেওয়ার পরে চুপ করে বসে থাকি তাহলে কাস্টমার কি বেশি পাবো নাকি কম পাবো? কম। সবাই কম পাবেন। কম পাবো। আমি কোনো বাসে স্টিকারই লাগাইনি যে এই জায়গাটা দোকান আছে, শাড়ি ওড়না সবকিছু পাওয়া যায়। আমি কোনো পোস্টারিং করিনি, আমি মানুষের মুখে মুখে প্রচার করাইনি, আমি পেপারে বিজ্ঞাপন দিই, আমি মানে বুঝতে পারছেন বিষয়টা, লিফলেট দেয়নি যে ভাই এখানে একটা দোকান আছে। তার মানে আমি প্রচারণা কিছুই করিনি যে এইরকম একটা জায়গাতে এই বিষয়গুলো পাওয়া যায়। যত আপনি প্রচার করবেন তত এটা মার্কেটিং যত করবো তত দোকানের প্রচার লাভ করবে। যাই হোক, এবার আসি দোকানটার ভিতরে। আমি যে দোকানটা সুন্দর করে দিলাম, দোকানটা দেওয়ার পরে দোকানের একটা নাম দিতে হয়, নেমপ্লেট দিতে হয় না, একটা সাইনবোর্ড দিতে হয়। তো দোকানের নাম দিতে হবে, ঠিকানা দিতে হবে, নাম্বার দিতে হবে। এরপরে এটা কিন্তু দোকান সাজাচ্ছি আমি। এরপরে দোকানের ভিতরটা আমি ওড়নাগুলো কোথায় রাখবো, শাড়িগুলো কোথায় রাখবো, থ্রি-পিস গুলো কোথায়, লুঙ্গি কোথায়, জ্যাকেট কোথায় রাখবো, তারপরে আদার্স যে এলিমেন্ট সেগুলো কোথায় রাখবো, আমি লাইটিং গুলো ঠিক করেছি কিনা, তারপরে আমি ক্যাশ বাক্স ঠিক আছে কিনা, আমার চেয়ার ঠিক আছে কিনা, আমি যে জায়গায় বসছি সে জায়গায় সবকিছু দেখা যাচ্ছে কিনা, একটা কাস্টমার এসে দোকানের সামনে দাঁড়াবে সে একটু জায়গা আমি বরাদ্দ রেখেছি কিনা। তার মানে দোকানের ভিতরটা সুন্দর করে আমাকে ডেকোরেশন করতে হবে, সুন্দর করতে হবে, যত সম্ভবপর পারা যায়। কাস্টমারকে অ্যাট্রাকটিভ করার জন্য, কাস্টমারকে স্যাটিসফ্যাকশন করার জন্য আমার দোকানটাকে সুন্দর করে ভিতরটা সাজাতে হবে। তাহলে এটাই হলো ওয়ান পেজের কাজ, বুঝতে পারছেন? ওয়ান পেজের কাজটা কি? ভিতরের কাজ। একটা দোকান মানে একটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইট মানে দোকান, এই কথা চিন্তা করেন। একটা দোকান বলতে একটা ওয়েবসাইট। দোকানের ভিতরটা যদি সুন্দর করে সাজানো যায় তাহলে ওয়েবসাইটের ভিতর সাজাতে পারবেন, বুঝতে পারবেন? এই সেন্সে কাজ করবেন, ওয়েবসাইট এবং দোকান। এটা গেল ওয়ান পেজের কাজ, দোকান কেন্দ্রিক, দোকানের ভিতরে যে কাজটা করছি সেটা হলো ওয়ান পেজের কাজ। এবার আসি অফ পেজের কাজ। অফ পেজ বলতে আপনি যে দোকানটা দিয়েছেন, এই দোকানে যে প্রোডাক্ট গুলো পাওয়া যাচ্ছে, দোকানটা কখন থেকে কখন পর্যন্ত খোলা থাকে, দোকানে কোন কোন বিষয় পাওয়া যাচ্ছে, এই দোকানটা পেতে গেলে তাকে কোথায় আসতে হবে, এই সমস্ত কি কি প্রোডাক্ট পাওয়া যায় রিজনেবল প্রাইসে, মানে আদার্স কোনো বিষয় পাওয়া যায় কিনা, এইটা সুন্দর করে নিয়ে আপনি ফেসবুকে প্রচার করছেন, টুইটারে প্রচার করছেন, আর্টিকেল রাইটিং করছেন, তারপরে ইমেলের মাধ্যমে মার্কেটিং করছেন, মানুষকে মোবাইল এসএমএস দিচ্ছেন, পোস্টারিং করছেন, মাইকিং করছেন। বিদেশি কি পোস্টার মাইকিং করতে দিবে সহজে? আমেরিকার একটা গলিতে দেয় না। তাহলে তারা কি করবে? মাইকিং, সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবে, ইন্টারনেট মার্কেটিং করবে, ইউটিউবে মার্কেটিং করবে, ভিডিও লাইভ করবে। তো এগুলো কি একটা প্রচার না? এই প্রচারটা কাকে নিয়ে করছে বলেন? ওই দোকানের পণ্যটাকে নিয়ে, ওই দোকানকে নিয়ে মার্কেটিং করছে। আর দোকান মানে ওয়েবসাইট, বুঝতে পারছেন? একটা দোকান মানে ওয়েবসাইট।
তাহলে এটা হলো ওয়ান পেজ। যখন আমি ওয়ান পেজটা রেডি, ভিতরের কাজগুলো করে ফেলেছি, এই দোকান বা এই ওয়েবসাইটকে নিয়ে আমি এতগুলো জায়গাতে তখন মার্কেটিং করা শুরু করেছি। এই যে মার্কেটিং, তাহলে দোকান কিন্তু দোকানের জায়গাতেই আছে, মার্কেটিং গুলো ছড়ায় ছিটে বেড়াচ্ছে। কোনো জায়গায় সোশ্যাল মিডিয়ায়, কোথাও ইউটিউবে, কোথাও ব্যাকলিং করছি, কোথাও অ্যাড পোস্টিং করছি, ইমেজ সাবমিশন করছি, ফোরাম পোস্টিং করছি। বুঝতে পারছেন? যতগুলো নাম বললাম এগুলো মার্কেটিং করার জায়গা। তাহলে দোকানের জায়গায় থাকবে, দোকান অথবা দোকানের মোবাইল নাম্বার অথবা ওয়েবসাইটের ঠিকানাটা নিয়ে, আমার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট নিয়ে আমি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইউটিউব যতগুলো জায়গা আছে সব জায়গাতে প্রচার করে বেড়াচ্ছি। এবার বুঝতে পারছেন যে প্রচার করাটা হচ্ছে অফ পেজের কাজ। আপনি দোকানের যে ভিতরে কাজ করলেন না, অন পেজ, এটা ভিতরে অন পেজ, ওটা হলো ওয়ান পেজ। আর দোকানের ঠিকানা, ওয়েবসাইট ঠিকানাটা নিয়ে আমি যখন অন্যান্য জায়গাতে চলে গিয়ে মার্কেটিং করছি, সেটা হচ্ছে অফ পেজের কাজ। মনে থাকবে ওয়ান পেজ কাকে বলে, অফ পেজ কাকে বলে? মেয়েদের ভিতরে ওয়ান পেজটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটা আছে ওইটা, আর অফ পেজটা হচ্ছে যে মার্কেটিংটা করি আমরা, প্রচারণা যে করি ওটাই। প্রচার করার যত মাধ্যম রয়েছে সেটাই অফ পেজ, সহজ বাংলা কথা। আর ওয়ান পেজ মানে শুধুমাত্র ওয়েবসাইটের ভিতরটা ঠিক করা। তো ওয়েবসাইটের ভিতরটা আবার ঠিক করা যায় নাকি, তাই না? এটা তো কোশ্চেন হতে পারে। ওয়েবসাইটের ভিতরও ঠিক করা যায়। আপনি ওয়েবসাইটের ভিতরে যে পোস্ট গুলো করছেন না, ওয়েবসাইটে যে ছবিগুলো লাগাচ্ছেন না, প্রোডাক্টের ছবি, যেখানে শু পাওয়া যাচ্ছে, এখানে স্যান্ডেল পাওয়া যাচ্ছে, এখানে কেডস পাওয়া যাচ্ছে, ওই যে কেডস এর ছবিগুলো ওয়েবসাইটে আপলোড করছেন, এটা আপনি আপলোড করতে পারবেন? ফেসবুকের লোগো চেঞ্জ করতে পারবেন? ফেসবুকের মাথাটা নাম চেঞ্জ করতে পারবেন? এটা আপনি পারবেন না। এটা কি পারবে? এই ওয়েবসাইটের অ্যাক্সেস যার কাছে আছে সেই কিন্তু পারবে। তো ওই অ্যাক্সেস যদি আপনাকে দেওয়া হয়, আপনিও ফেসবুকের ভিতরে বিভিন্ন কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন। তো এই যে ফেসবুকের ভিতরের কন্টেন্ট বা ভিতরের প্রোডাক্ট গুলো, ভিতরের ছবিগুলো যে চেঞ্জ করছেন, এটাই ওয়ান পেজ। এটাকে বলা হয় ওয়ান পেজ। সবাইকে ক্লিয়ার আমার কথাটা? জি স্যার। জি স্যার। যদি ক্লিয়ার না হয় আমাকে বলবেন, আরো উদাহরণ আছে, মানে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? বিষয়টা এরকম। তাহলে আমি এতটুকু যে বিষয়গুলো লিখেছি, আশা করি প্রত্যেকটা বিষয় আপনারা ক্লিয়ার, তাই তো? এখানে থ্যাংক ইউ। এবার আমরা চলে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং। অফ পেজ এর ভিতরে কি ডিজিটাল মার্কেটিং করছে না? আমি তো বলেছি যে প্রচারণাটাই হচ্ছে অফ পেজ। তাহলে কি ডিজিটাল মার্কেটিং এর ভিতরে অফ পেজ আসছে, অথবা ডিজিটাল মার্কেটিং এর ভিতর অফ পেজের ভিতরে ডিজিটাল মার্কেটিং আসছে? আপনি যেভাবে বলেন না কেন, ঘুরে ঘুরে একই কথা। আপনি যদি বলেন যে না ডিজিটাল মার্কেটিং এর ভিতরে অফ পেজ, সেটাও হবে। আর যদি বলেন যে না অফ পেজের ভিতরে ডিজিটাল মার্কেটিং আছে, সেটাও হবে। মনে রাখবেন ডিজিটাল মার্কেটিং আর অফ পেজ একই জিনিস। তাহলে আমরা চলে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং। এখন আমি আপনাদেরকে দেখাবো ডিজিটাল মার্কেটিং শেখার জন্য বা ডিজিটাল মার্কেটিং করার জন্য আপনি কোন কোন বিষয়গুলো সামনে শিখবেন। আমি এখানে লিখছি টাইপস অফ পেজ এসইও। আবারও বলছি, অফ পেজ বলতে ডিজিটাল মার্কেটিং হতে পারে, আবার ডিজিটাল মার্কেটিং বলতে অফ পেজ হতে পারে। তো অফ পেজ এসইও যে প্রকারগুলো রয়েছে তার ভিতরে অন্যতম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। বুঝতে পারছেন? এগুলোর ভিতরে অন্যতম কি? ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং এর প্রকারগুলো দেখে নিব। Types of digital marketing. সবাই কি লিখছেন? জি স্যার।
এবার তাহলে আমরা প্রকারগুলো দেখি। 1 নম্বরে ফেসবুক মার্কেটিং। সবাই লিখেন, খাতা কলমে সবাই লিখেন, আমি মাঝে মাঝে চেক করব সবাই লিখছেন কিনা। লিখেন, সবগুলো লিখেন। এখানে সবগুলো বিষয় দরকার হবে না, তারপরেও ডিজিটাল মার্কেটিং যেহেতু বলছি এই জন্য সবগুলো দিলাম। স্যার উপরে একটু উঠাবেন। উপরের দিকে দেখবেন। জি, 1 সেকেন্ডের জন্য একটু, আরেকটু স্যার, একটু উপরে। স্যার সিপিএম মার্কেটিংটা কি আলাদা? ক্লিক পার অ্যাকশন ডিজিটালের ভিতরে বলা যায়, ওইটা টোটাল আলাদা জিনিস। ক্লিক পার অ্যাকশন, আপনার লিংকে যারা ক্লিক করে ইনকাম করবে সেটাও সিপিএ, এটা দিতে পারেন, সিপিএ দিতে পারেন। আর কাছে সিপিসি, ক্লিক পার কস্ট, ঠিক আছে? এগুলো দেখানো হবে না, তবে লিখে রাখেন সিপিসি, ক্লিক পার কস্ট, আর উপরটা হলো ক্লিক পার অ্যাকশন।
লেখা হলে বলবেন। ঠিক আছে লেখা শেষ স্যার। লিখে ফেলেন। 1 থেকে 5 যেটা লিখেছেন সেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলা হয়, আর সবগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। স্যার ডাটা এন্ট্রিটা? না, ডাটা এন্ট্রি আপনাদের কোর্সের ভিতরে আছে, কিন্তু ওইটাই তো ডিজিটালের অংশ না, ওটা অন্য জিনিস। ওটা হলো রিসার্চ, ইন্টারনেট রিসার্চ, ওয়েব রিসার্চ, ওটা মার্কেটিং না। আপনাদের ডাটা এন্ট্রি শেখানো হবে। এখানে যেটা দিয়েছি না, এগুলো সব কিছু দেখাবো না। এখানে যেটা প্রয়োজনীয় সেটা দেখাবো, মানে মূল বিষয়গুলো। আর ডাটা এন্ট্রি পাবেন ইউটিউবের আগেই, ডাটা এন্ট্রি পাবেন, অথবা ইউটিউবের পরে ডাটা এন্ট্রি পাবেন। ডাটা এন্ট্রি দিয়ে কি মার্কেটিং হয়? ডাটা এন্ট্রিতে সংগ্রহ করা তথ্য সংগ্রহ করা, ওয়েব রিসার্চ, ইন্টারনেট রিসার্চ অথবা ওয়েব রিসার্চ। ডাটা এন্ট্রিটা কি ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট না? না, মার্কেটিং বলতে বুঝাই প্রচারণা এগুলো, আর ডাটা এন্ট্রিতে তো কালেকশন করা। যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং কাইন্ড অফ সেম না? না না না, কার্যক্রমটা কিছুটা একই, তবে সোশ্যাল মিডিয়া বলা হয় এগুলোকে এ পর্যন্ত। সোশ্যাল মিডিয়া বলতে আমরা ফেসবুক যেরকম বুঝছি, সোশ্যাল মিডিয়া বলতে সামাজিক চিত্র যেখানে ফুটে ওঠে, সামাজিক কার্যক্রম, চিত্র, সামাজিক যোগাযোগের মাধ্যমে যেটা ফুটে ওঠে, সামাজিক যোগাযোগ। তো এগুলো হচ্ছে সেটা। আপনি ইউটিউবে কারোর সাথে চ্যাট করতে পারবেন। তো যাই হোক, এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। মানে প্রিন্টারেস্টটা কি সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে? প্রিন্টারেস্ট তো ইমেজের না, ইমেজের ভিতরে পড়া ঠিক আছে। যেখানে একটা ইমেজ মার্কেটিং করেছি না, এই ইমেজ মার্কেটিং এর ক্ষেত্রেও কিন্তু প্রিন্টারেস্ট চলে। প্রিন্টারেস্ট বুঝতে পারছেন? ইমেজটা অনেক সময় প্রিন্টারেস্ট হয়, আবার এটাও হবে, সোশ্যাল মিডিয়াও হবে। আবার লিঙ্কডইন কিন্তু একটা মার্কেট প্লেস, বুঝতে পারছেন? সোশ্যাল মিডিয়া প্লাস মার্কেট প্লেস, প্রত্যেক পাতা ব্যাখ্যা আছে। এগুলো ক্লাস যখন নিব তখন বুঝতে পারবেন। সেক্ষেত্রে তো ইমেল মার্কেটিংটাও তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে পড়ে। না না, ইমেলটা সোশ্যাল না, ইমেল জাস্ট এটা ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ব্যবহার করব। শুনেন, সামাজিক যোগাযোগ মানেই সেটা সোশ্যাল না, বুঝতে পারছেন? সোশ্যাল মিডিয়া বলতে আমরা যেখানে পোস্ট, মনের ভাব প্রকাশ করি, অন্যজনকে দেখাচ্ছি, তারা আমাদের কমেন্ট কন্ট্রিবিউট করছে, কমিউনিকেশন করছি, এই সামগ্রিক বিষয়কে সামাজিক যোগাযোগ মাধ্যম বলা হচ্ছে। আর ইমেলটা তো হচ্ছে জাস্ট একটা যোগাযোগের মাধ্যম, অন্য কিছু না। যেমন মোবাইল ফোন, ওটা তো সামাজিক যোগাযোগ মাধ্যম না, মানে নাম্বার যেটা সিম, ওটা দিয়ে আমরা কি করছি, যোগাযোগটা রক্ষা করছি, মানে মেসেজ দিচ্ছি বা আদান প্রদান করছি, এরকম একটা কিছু যোগাযোগ করার মাধ্যম এটা, তাছাড়া অন্য কিছু না। ইমেল মার্কেটিং কিন্তু এটা ডিজিটাল মার্কেটিং এর অংশ, কারণ এটা দিয়ে আমরা ডিজিটাল মার্কেটিং করতে পারবো। তার মানে একটা ইমেলের মাধ্যমে আমি প্রোডাক্টের বর্ণনা দিয়ে মানুষকে জানাই দিতে পারছি, অ্যাডভার্টাইজ করতে পারছি, এটা ডিজিটাল মার্কেটিং এর অংশ। সবগুলো লিখেছেন? জি স্যার, লেখা শেষ। ইয়েস স্যার, লেখা শেষ। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা একটা করে ধরে আমরা কাজগুলো শিখবো। একদম শেষেরটা কি করে, মানে 6 থেকে 14 নাকি 1 থেকে 14? 1 থেকে 14 সব ডিজিটাল মার্কেটিং। তবে এগুলোকে স্পেশালি কি বলা হয়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর অংশ, বুঝতে পারছেন?
ডিজিটাল মার্কেটিং মানেই হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে যে কোনো পণ্যের প্রচার প্রচারণা করা যায়, সেটাই তো ডিজিটাল মার্কেটিং। হলে আজকে সব থিওরি দিচ্ছি, আগামী দিন থেকে সব প্র্যাকটিক্যাল শুরু হয়ে যাবে। আশা করি সবার লেখা হয়েছে। স্যার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি ডিজিটাল মার্কেটিং এর কোনো ইয়ার মধ্যে পড়ে? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এটাও বলা যায়। অ্যাকচুয়ালি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এটা মার্কেটিং এর সামগ্রিক বিষয়টা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে যদি বলতে হয় তাহলে বলি, দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে পি এর মতো কাজ করবার। পিএ মানে কি? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল সেক্রেটারি, আপনি যেটা বলেন না কেন, সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ। ভার্চুয়াল বলতে আমরা অনলাইন জগতের মাধ্যমে যেটা বলছি সেটা ভার্চুয়াল বলছি, তাই না? এই যে আপনারা এখন ভার্চুয়াল ভাবে ক্লাসটা করছেন, তো এখানে দেখা যাচ্ছে যে মোহাম্মদ শাহিন উনি ইউএসএ তে অবস্থান করছেন। আচ্ছা বলছি কানাডা, উনি বড় একটা কোম্পানির এমডি অথবা সিও। তো উনার ইমেল গুলো উনি যথারীতি চেক করতে পারেন না, সময় নাই ইমেল চেক করা। তো উনি কি করবেন? উনার দেশে যদি কাউকে একজন নিযুক্ত করেন, তাহলে ওই দেশের স্যালারি যদি দিতে যায়, তাহলে একটা অফিসে নিয়োগ দেওয়ার মতো অবস্থা হয়ে যাবে ওই দেশের তুলনায়। অথচ তিনি ওটার থেকে অনেক অংশে কম দামে একজন ফ্রিল্যান্সারকে হায়ার করে সে ওই কাজটা নিতে পারছে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে ইমেল হ্যান্ডলিং এর কাজটাও কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ হতে পারে। যেমন শাহিন আপনাকে হায়ার করলো এবং বললো যে মান্থলি তোমাকে $100 করে দেওয়া হবে, $100 করে। অথচ যদি ওনার দেশেই কোনো একজন পাবলিককে তিনি হায়ার করতেন এই কাজের জন্য, তাহলে কখনোই তিনি $100 পার মান্থে কাউকে পাবে না, অবশ্যই তাকে 300, 250 বা এরকম যেতে হবে। তো আপনাকে $100 দিয়ে হায়ার করলো এবং বললো যে তার যে ইমেল রয়েছে, ইমেলের অ্যাক্সেস তো অবশ্যই আপনাকে দিবে। তো ইমেল যেটা রয়েছে সেই ইমেলের যেই ইমেল গুলো আসবে সেগুলো রিপ্লাই আপনাকে দিতে হবে। তার আগে অবশ্যই ধরে ট্রেনিং সে দিবে, ট্রেনিং দেওয়ার ভিতরেও আপনাকে স্যালারিটা সে দিয়ে দিবে। তো ট্রেনিং গুলো এরকম হতে পারে যে কোন ধরনের মেসেজ আসলে কোন রিপ্লাইটা দিতে হবে, এই ধরনের ট্রেনিং আপনাকে দেওয়া হবে, বা কোনো ফাইল অ্যাটাচ করতে হবে কিনা, কোনো কিছু লিখে দিতে হবে কিনা। তো এই কাজটা করার জন্য তার কাছে সময় নেই। অথবা আপনাকে ডাটা এন্ট্রি করাইতে পারে সে, অথবা কন্টেন্ট রাইটিং বা তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করা। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলতে অনলাইনে যত ধরনের কাজ করা যায় সবকেই বোঝায় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। বুঝতে পারছেন বিষয়টা? পার্সোনাল সেক্রেটারি তার অনেক কিছু করে না, তার ব্যাগটা ধরে দেয়, তার ডায়েরি নিয়ন্ত্রণ করে, তার শিডিউল গুলো তাকে মনে করায় দেয়, কোথায় মিটিং আছে, কোথায় যেতে হবে, তারপরে কোন খাবারটা নিষেধ আছে খাওয়া, তখন ডাক্তারের কাছে যেতে হবে। তো এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজগুলো কি, এটা অনলাইনে করছি একটা ব্যক্তির আন্ডারে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে মিক্সড কাজ হতে পারে, তবে ডাটা এন্ট্রির কাজটা বেশি হয় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে। এই যে তার ইমেইলের রিপ্লাই গুলো দিব, এর জন্য তো আমাকে 24 আওয়ার্স অনলাইন থাকতে হবে না? অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। অনলাইনে থাকা বলতে কি, আপনি মোবাইলে অনলাইনে থাকবেন, বুঝতে পারেননি? যখন কোনো মেইল আসলো আপনি রিপ্লাই দিলেন মোবাইল দিয়ে, কম্পিউটারে থাকতে হবে এটা কোনো কথা না, সব সময় অ্যালার্ট থাকতে হবে। অ্যালার্ট থাকতে হবে। আপনারা যখন ফ্রিল্যান্সিং এ যখন আপনাদেরকে নাও ফাইবারে ফ্রিল্যান্সারে, তখন দেখবেন যে মোবাইলে আপনাদেরকে সেই ব্যবস্থা করে দেওয়া হবে যেন মোবাইলে সবসময় 24 ঘন্টা ডাটা আপনাদের কাছে থাকে। কেন থাকবে? কারণ কোন ক্লায়েন্ট যখন আপনাকে নক করবে তখন আপনি যেন সেটা প্রপার ওয়েতে রিপ্লাই দিতে পারেন। বুঝতে পারছেন বিষয়গুলো? জি স্যার, জি স্যার। কাকে বলে এটা ক্লিয়ার? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাকে বলে? জি স্যার ক্লিয়ার। জি স্যার
নিয়মে যতগুলো কাজ করা যেতে পারে সবকেই বলা হয় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, অনেকেই মোবাইলে ডাটা দিয়ে বা ইন্টারনেটের প্যাকেজ কিনে ক্লাস করছেন, এই ক্ষেত্রে আপনার জন্য কিন্তু খুব বেশি একটা সুবিধা হয় না, তাই না? আর ব্রডব্যান্ডের লাইনে যদি ব্যবস্থা করতে পারেন সেক্ষেত্রে সুবিধা হয়। আপনি ব্রডব্যান্ডের লাইন হয়তো 500 টাকা 700 টাকাতে পেয়ে যাচ্ছেন মানে মান্থলি, অথচ আপনি যখন কোনো সিমের কোনো অফার গুলো নিতে যাবেন তখন অনেকগুলো টাকা মানে অনেক প্যাকেজের প্রয়োজন হয়। তো ওয়াকিব যেটা বলছে যে হ্যাঁ মানে লাইনের প্রবলেম যার কারণে ডাটা প্যাকেজটা ইউজ করছে, এরকম অনেক সময় হয় যে যখন ফাইবারের প্রবলেম হয় তখন বা আপনাদের ক্ষেত্রে এটা হবে যে যদি কোনো সংযোগ মনে হয়, আচ্ছা তো ইন্টারনেট যখন হয়ে গেছে তখন আপনি মোবাইলে অবশ্যই ডাটা দিয়ে ক্লাসটা রিকভারি করতে পারবেন। আমাদের সময় আজকে শেষের দিকে, কারো কোনো কোশ্চেন থাকলে করে ফেলেন। ভাইয়া গতকালকে আপনি যে পড়েছিলেন কন্টেন্ট বৈশিষ্ট্যগুলো, তো আপনি 3টা লিখে দিলেন আর 4 আর 5 নাম্বারটা ব্ল্যাঙ্ক রাখতে বলছিলেন, ওই দুটো কি আজকে? না, ওই দুটো আমি কিছুক্ষণ আগে এটা আনসার করেছিলাম, সেটা হলো এখনো ওই সময়টা আসেনি, ওইটা আগামীকালকে হয়তো একটা পাবেন, আরো একটা পাবেন, ঠিক আছে? মানে আগে যদি ওই দুটো বলি তাহলে আপনি ব্যাখ্যাটা ভালো বুঝতে পারবেন না। ওইটা একটা ক্লাসের সাথে সম্পর্কযুক্ত আছে যার কারণে ওইটা ব্ল্যাঙ্ক রাখতে বলেছে। আগামীকালকে ক্লাস হবে? আবার বলেন। আগামীকাল কি ক্লাস হবে? না, ফ্রাইডে ছুটি থাকবে, প্রত্যেক ফ্রাইডে ছুটি থাকবে। আর সরকারি যে ছুটিগুলো আছে সেগুলোর বিষয়ে ছুটি থাকতে পারে, যেহেতু এটা সরকারি প্রজেক্ট, কাজে সাধা মানে ধরে নিচ্ছি যে সরকারি ছুটির দিনগুলো ছুটি থাকবে। এর আগে এরকম হয়েছে, তো এই মাসে তো কোনো সরকারি ছুটি নেই, তাই না? ডিসেম্বর মাসে থাকবে 16 ডিসেম্বর, তাছাড়া তার কোনো সরকারি ছুটি নেই। আর ফ্রাইডে গুলো থাকবে। এই হলো ছুটি। ব্ল্যাক হেড আর গ্রে হেডটা যদি আরেকবার সংক্ষেপে একটু বলেন। ব্ল্যাক হ্যাট এবং গ্রে হ্যাট। ব্ল্যাক বলতে আপনি এখন যে সঠিক নিয়মে কাজগুলো শিখছেন, এটার বাইরে ইল্লিগাল কোনো সফটওয়্যার ইউজ করে, ইল্লিগাল কোনো পন্থা অবলম্বন করে আপনি যদি কাজগুলো করেন, কাজ বলতে কি পোস্ট করা, অ্যাকাউন্ট তৈরি করা অথবা সাবমিশন করা, আর্টিকেল পোস্ট করা, এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট। আর গ্রে মানে মিক্সড, আপনি একটা লিগ্যাল ওয়েতে করেছেন, ভালোভাবে করেছেন, আর একটা ইল্লিগাল ভাবে করেছেন, এটাই হলো গ্রে হ্যাট। স্যার একটা কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে, আমরা যদি মার্কেট প্লেসে ডাটা এন্ট্রি নিয়ে যে কাজগুলো করব, বাইরের যে কাজগুলো করে দিব, সেই কাজগুলো করতে তো কোনো পুঁজি লাগতেছে না। আর ডিজিটাল মার্কেটিং এর যদি আমি মার্কেট প্লেসে কোনো কাজ করতে যাই, কোনো একটা বাইরের প্রচার প্রচারণা করতে গেলে বুস্ট করতে হচ্ছে, সেই ক্ষেত্রে তো আমার একটা খরচ লাগতেছে। তো ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো মার্কেট প্লেসে করতে গেলে কি সেখানে সবসময় খরচটা থাকতেই হবে? মানে বিনা পুঁজিতে কি ডিজিটাল মার্কেটিং করা পসিবল না? অবশ্যই বিনা পুঁজিতে ডিজিটালিং করা পসিবল। যদি ক্লায়েন্টের কোনো কাজ যদি দেখেন যে বুস্ট করার জন্য অবশ্যই ফেসবুকে পে করতে হয়, কারণ অ্যাডস এর অবশ্যই গুরুত্ব আছে। যখন আপনি অ্যাড দিবে যে ক্যালিফোর্নিয়া, লাস ভেগাস এবং আলাস্কা, এই 3টা জায়গাতে আপনাকে মার্কেটিং করে দিতে হবে, তখন আপনি ক্লায়েন্টকে বললেন যে এটা আমাকে অ্যাডভার্টাইজ করতে হবে, আপনাকে দিতে হবে $30, আপনি 7 দিন কাজ করে দিবেন। তো ক্লায়েন্টকে বলার দরকার নাই যে আপনি বুস্টের জন্য $10 রেখেছেন, বুঝতে পারছেন? একটা সিস্টেমে কথা বলতে হবে ক্লায়েন্টের সাথে। যখন আপনি $30 নেবেন তখন এবার হয়তো 20% মানে $5 কেটে নিবে, আর বুস্টের জন্য $10, তাহলে $15 আপনার খরচ হবে, আর $15 আপনার ইনকাম হবে। এইভাবে $30 ক্লায়েন্টকে চার্জ করতে হবে। আর বুস্ট ছাড়া আপনি স্পেসিফিক কোনো অঞ্চলে মার্কেটিং করতে পারবেন না। এছাড়া আরো বাদবাকি যে জিনিসগুলো আছে সেগুলোতে টাকা খরচ করা লাগবে না, কারণ আপনি সিম্পলিতেই ক্লায়েন্টের অ্যাকাউন্ট হ্যান্ডেল করবেন, কন্টেন্ট লিখে দিবেন, ওয়েব রিসার্চ করবেন, এগুলোতে টাকা খরচ হয় না। ডাটা এন্ট্রির যেটা বললেন, ডাটা এন্ট্রির ক্ষেত্রে অনেকগুলো ভাগ আছে, যেদিন ডাটা এন্ট্রি ক্লাসটা নিব সেদিন বুঝতে পারবেন।
ঠিক আছে? তবে ডিজিটাল মার্কেটিং এর কাজ অনেক, প্রচুর কাজ। স্যার আমার একটা কথা ছিল। যে অ্যাডভার্টাইজটা করার জন্য কস্ট চিন্তা করছেন, সেই কস্ট আপনি ক্লায়েন্টের কাছ থেকে ওই আপনি ওই রেটে করে, আপনি যখন একটা দোকান চালাবেন, দোকানে ভাড়া রয়েছে, এসি বিল আছে, কারেন্ট বিল আছে, সব কি পণ্যের ভিতরে ধরে নেয় না তারা? লাভটা টোটালে ধরে যাতে করে সবগুলো খরচ উঠাইতে পারে, এইভাবে আপনি ক্লায়েন্টকে চার্জ করবেন। বলেন। স্যার আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো সেগুলো কি আমরা জমা দিব না? মানে আপনার ফিডব্যাকটা হলে ভালো হতো স্যার। অবশ্যই আমি জমা নিব। সেটা হচ্ছে আপনাদের যে ডিজিটাল মার্কেটিং রিপোর্ট ফাইল তৈরি করেছি, সেটার ব্যবহার আগামী কাল থেকে শুরু হবে আজকে। তখনই বুঝতে পারবেন যে অ্যাসাইনমেন্টটা কিভাবে দিবেন, অথবা ওই ফাইলটার কাজটা কি। বুঝতে পারছেন? ওই ডিজিটাল মার্কেটিং রিপোর্ট ওটাই অ্যাজ এ অ্যাসাইনমেন্টের মতো কাজ করে। স্যার ওই গতকালকে যে কন্টেন্টটা লিখতে দিয়েছিলেন সেটা কি আমি আমার এই ইমেল আইডি এইটা দিয়ে মানে কি আপনার কন্টেন্টটা মানে আপলোড করব, নাকি আমি যে আর কি 4টা ইমেল আইডি খোলার কথা বলা হয়েছিল সেখান থেকে আমি আপলোড করব? শুধু গতদিন যেই গুগল ড্রাইভের অ্যাকাউন্ট, গুগল ড্রাইভের ফোল্ডার করতে বলেছিলাম, 3টা ফাইল আপলোড করতে বলেছিলাম, ওই একটাই ব্যবহার করবেন, আর করা দরকার নেই। আর ওই 3টা ফাইলের ভিতরে একটা ছিল কন্টেন্ট। গতকালকে যে কন্টেন্ট লিখতে বলেছিলাম ওই কন্টেন্ট ফাইলে আপলোড করে রাখবেন, আর কোথাও না, শুধু ওইখানে একবারই। মানে ওই 4টা ইমেল যে আছে ওই সেখানে আর কি আপলোড করব? না না না, 4টা থেকে কেন করবেন? একটা দিয়ে দেখাইনি আমি? 4টা দরকার নাই। এটা হলো আপনি সামনে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো করার জন্য কন্টেন্টের বারবার প্রয়োজন হতে পারে, যার কারণে আপনি যেটা তৈরি করে কালকে শুধু ওটাই ব্যবহার করবেন, আর কোনো মেইলের গুগল ড্রাইভে এগুলো করা দরকার নাই। না আমি জানতে চাচ্ছিলাম যে আমার যে পার্সোনাল যে ইমেল অ্যাড্রেস আছে এখন যেটা ইউজ করে আমি ক্লাসটা করতেছি, সেখানেই কি আমি মানে আমার কন্টেন্টগুলো আপলোড করব, নাকি আমার যে এক্সট্রা যে মেইল অ্যাড্রেসগুলো আমি খোলা হয়েছে সেখানে আর কি আমি আপলোড করব? আপনার ব্যবহারের উপর নির্ভর করছে, আপনি কোনটা ব্যবহার করতে চান। বুঝতে পারছেন? এটা হলো আপনার ব্যবহারের উপর নির্ভর করছে। আপনি যদি মনে করেন পার্সোনালটাতে রাখবেন, সেটা আপনার ব্যাপার। তবে সামনে যখন আমরা ব্যাকলিংক বা এই টাইপগুলোতে যাব, বা একটা টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম যখন অ্যাকাউন্ট খুলবো, তখন ফেক জিমেল গুলো লাগবে। ক্লিয়ার? তখন আমি বলেই দিব যে এটা দিয়ে কাজ করে। ঠিক আছে। যখন পিন্টারেস্টের অ্যাকাউন্ট করাবো, ওটার যে ইউজার পাসওয়ার্ড হবে, সেই ইউজার পাসওয়ার্ড ওই ফাইলে সেভ রাখবেন যেটা আপনাকে তৈরি করে দিয়েছে, ইউজার পাসওয়ার্ড না। মনে পড়ছে? জি জি জি। নেক্সট কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার, একটা কোশ্চেন ছিল। একটু আগে আপনি বললেন যে আমরা হচ্ছে লর্ড 15, স্যার এটা স্পেলিংটা কি একটু লেখা যায়? ওই যে গুগল মিটে লেখা আছে, দেখেন। ও আচ্ছা, লর্ড, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, চ্যাটে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। দিয়ে দিলাম, দেখেন এটা হলো লর্ড 15। স্যার লট মানেটা কি এটা জানতে চাচ্ছি। লট মানে হলো এক গাদা, এক গুচ্ছ, অথবা একটা ডালা। লট বলতে অনেক বড় একটা প্যাকেজ বোঝানো হয়। লট মানে এখানে লট বলতে আমি যেটা বুঝি বা যেটা হয়েছে সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে, মানে সজীব ওয়াজেদ জয় স্যারের পরামর্শে এটা কিন্তু চালু হয়েছে। এই যে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট এখন করছেন, এলএডিপি, যেটা এলএডিপি, লার্নিং এন্ড আর্নিং, এটাই হলো। তো এই প্রজেক্টটা যখন সরকার পরিচালনা করতে যাচ্ছে, তখন উনি তো হুট করে সরকারি কোনো একটা গ্যাজেট প্রকাশ করতে পারছেন না, অথবা আলাদা মিনিস্ট্রি খুলতে পারছেন না, যার কারণে বাংলাদেশে যেগুলো পপুলার, স্থায়ী এবং নামকরা আইটি সেক্টর গুলো রয়েছে তাদের কাছ থেকে টেন্ডার আহ্বান করেছে। তো বাংলাদেশে আইটি সেক্টর রয়েছে তারা টেন্ডার ড্রপ করেছে, বুঝতে পারছেন? তো ওইখান থেকে বাছাই করে বা তাদের সিস্টেম অনুযায়ী বিভিন্ন আইটি কোম্পানিকে একটা বাজেট দিয়ে তারা এই টেন্ডার গুলো করেছে যে আপনারা এইভাবে করে কোর্সটা পরিচালনা করা। এই জন্য এগুলোকে লট 1, 2, 3, 4, 5 যতগুলো কোম্পানি আছে সবগুলো এক একটা লটের অন্তর্ভুক্ত। এবার ক্লিয়ার লট বলতে কি বোঝানো হয়েছে এখানে? জি স্যার।
লট 15, আমি এর একটা লটে ছিলাম, তারপরে আমি এখানে এসেছি। আপনারা যেরকম ইন্টারভিউ দিয়েছেন আমাকেও এখানে ট্রেনার হিসেবে তারা ইন্টারভিউ নিয়েছে আর কি। তারপরে কারো কোনো কোশ্চেন আছে? স্যার, আমাদের রেজিস্ট্রেশনের সময় একটা কোয়েশ্চেন করা হয়েছিল, এই মানে কোন সোশ্যাল মিডিয়াটা বিজনেস টু বিজনেস একটি মানে কাজ করে, তো লিঙ্কডইন ছিল ওটার আর কি মানে রাইট অ্যান্সারটা। তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে লিঙ্কডইনের যে কাজটা এটার কি মানে কিরকম জিনিসটা। লিঙ্কডইনের আলাদা ক্লাস আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আর কার কোনো কোশ্চেন আছে? যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এখন রেখে দিব। আর সুজন মিয়া, আপনাকে ধন্যবাদ রেকর্ডিংটা করার জন্য এবং আপলোড করার জন্য। আর আরেকজন যিনি রেকর্ড করেছেন নাইম সম্ভবত। তো সুজন, আপনি যখন আপলোড করবেন আপনি দেখবেন বা নাইমও দেখবেন, যদি ভিডিওটা ঠিক থাকে তাহলে সমস্যা নাই, আর যদি প্রবলেম মনে হয় তাহলে আপনি আপলোড করে দিবেন। এবং আপলোড করার সময় অবশ্যই 3টা জিনিস মেনশন করবেন। প্রথম নাম্বার ক্লাস নাম্বার, আজকে 4 নাম্বার ক্লাস, 2 নাম্বার ডেট, আজকে তারিখ কত, 3 নাম্বারে টপিক, আজকের টপিকটা কি, ঠিক আছে? জি স্যার। টপিকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, টাইপস অফ ডিজিটাল মার্কেটিং, এই টপিকটা দিলে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধু রাখি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো সুজন ভাই। হ্যাঁ জি ভাই। ভাই আপনার সাথে তো আমি ফেসবুকে অ্যাড